নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের আরেকটি এপিসোড। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চলেছি। পশ্চিমবঙ্গের মানুষদের এই মুহূর্তে যেটা সবচেয়ে দুশ্চিন্তার কারণ, আপনার প্রাথমিকভাবে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট লিস্টে নাম উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে কি থাকবে না, এটা নিয়ে লাখ লাখ নয় কোটির ওপরে মানুষের সংশয় সৃষ্টি হয়েছে। কারণ ইলেকশন কমিশন সূত্রে যেটা বলা হচ্ছে যে প্রায় 1,60,00,000 মানুষকে এই হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। তার জন্য স্পেশাল মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে এবং রাজ্য সরকারের যে কর্মী যারা বিএলও হিসেবে কাজ করছিলেন তাদের উপরে ভরসা রাখতে না পেরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মী তাদেরকে ইলেকশন কমিশন থেকে নেওয়া হচ্ছে। সমস্ত জায়গা থেকে ব্যাংক, এলআইসি, রেল, বামালরির মতো কোম্পানি, কোল ইন্ডিয়া, সেখান থেকে 4,500 মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, যারা খতিয়ে দেখবেন যে আপনি যে নথিগুলো দিয়েছিলেন, যে নথির ভিত্তিতে প্রাথমিক খসড়া তালিকায় আপনার নাম উঠেছে এবং প্রায় বাদবাকিদের নাম যে বাদ গেছে, মৃত ভোটার, ডেড ভোটার, স্থানান্তরিত ভোটার, তাহলে শেষ পর্যন্ত খসড়া তালিকায় কি আপনার নাম থাকবে? মতুয়াদের যেরকম 4.5 লক্ষ মানুষকে ডাকা হবে, মধ্যবিত্ত সাধারণ মানুষ, হিন্দু মানুষ, মুসলিম মানুষ, তাদেরকেও ডাকা হবে। কি কি ডকুমেন্ট প্রয়োজন, কি তাদের ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে। কারণ ফাইনালি আপনার যে হিয়ারিং, সেই হিয়ারিং কোন ডকুমেন্ট চাওয়া হবে, কোন ডকুমেন্ট চাওয়া হবে না, সেটা আলটিমেটলি কতটা কার্যকরী হবে, এই ব্যাপারে আমাদের মনে হয়েছিল আলোচনা করার দরকার। তার আগে বলে নি, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা সকলেই লাইক, শেয়ার, কমেন্ট যেরকম করেন সেরকম অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন। আমাদের মধ্যে আজকের এই আলোচনার জন্য উপস্থিত আছেন, আগেও যিনি বারবার আলোচনা করেছিলেন, দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ইলেকশন পরিচালনার কাজে যুক্ত থাকা আবিদ হোসেন স্যার। আবিদ হোসেন সাহেবকে আমি আমাদের এই চ্যানেলের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আবিদ সাহেব, আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ। আপনি সরাসরি চলে যাব এই 1,60,00,000 মানুষকে বলছে হিয়ারিং এ ডাকা হবে, তার মধ্যে 30 লক্ষ মানুষের নাকি ম্যাপিং হয়নি, অর্থাৎ বয়স কম বেশি, এক একটা জায়গায় এক এক রকম বয়স, বাবার নামে এক বাবার সাথে ছেলের মাত্র 10 বছরের বয়সের ফারাক হয়েছে। এবং পশ্চিমবঙ্গের যারা বিএলওর কাজ করছিলেন, তা যাদের আত্মহত্যা করেছে, যাদের মৃত্যু ঘটেছে, অসুস্থ হয়েছে, সেই মানুষদের উপর বিশ্বাস না রাখতে পেরে এই মূলত বিজেপির অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন অফিস আছে সেখান থেকে ইলেকশন কমিশন মাইক্রো অবজারভার নিয়োগ করছে। মানুষের মধ্যে হিন্দি ভাষায় যেটাকে বলে হাড়কাম, অর্থাৎ একটা ত্রাই ত্রাই ভাব যে কবে ডাকবে, কি করবে। তার মধ্যে বিএলওদের ট্রেনিং দেবে, এই 25শে ডিসেম্বরের আগে এখন প্রচুর লোক ছুটিতে মাইক্রো অবজারভারদের ট্রেনিং হবে। সেই ট্রেনিং হওয়ার পরে কাজে লাগতে লাগতে এবং তারপর নোটিশ সার্ভ করা হবে আগামী শনিবারের আগে। তো সেটা সম্ভব বলে মনে হচ্ছে না। এত দ্রুত তারা কি করে এত হিয়ারিং করবেন, কি ডকুমেন্ট দেবেন, এই ব্যাপারে আপনার কাছে খুব স্পষ্ট প্রশ্ন যে এই অবস্থার কেন সৃষ্টি হচ্ছে। নমস্কার সবাইকে। ইতিমধ্যে আমরা দেখলাম যে 16 তারিখে 16ই ডিসেম্বর ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে এবং সেই ড্রাফট ভোটার লিস্টে 7,08,00,000 লোকের ভোটারের নাম রয়েছে এবং 58,08,000 ভোটারদের নাম কাটা গেছে। এর মধ্যে 24 লক্ষ ইলেকশন কমিশনের রিপোর্ট বলছে 24 লক্ষ প্লাস ডেড ভোটার আছে। এই রিপোর্ট ইলেকশন কমিশন নিজের ওয়েবসাইটে দিয়েছে। আর একটা কথা বলেছে যে 32 লক্ষ লোকের নাম ম্যাপিং হয়নি, তারা 2002-এর আইদার নিজের নাম অথবা বাবা মায়ের নামের সঙ্গে ম্যাপিং করতে পারেনি। এইটা ইলেকশন কমিশনের রিপোর্ট। এখন এই 32 লক্ষ লোক কিন্তু ফর্মটা ওই 7,08,00,000 মধ্যেই রয়েছে। 7 কোটি তারা ফর্ম জমা করেছে, ফর্ম ডিজিটাইজ হয়েছে, ড্রাফট লিস্টে নাম আছে, কিন্তু ম্যাপিং নেই। 2002-এর সঙ্গে ম্যাপিং করা হয়নি। এই 32 লক্ষকে তো অবশ্যই ডাকা হচ্ছে। তো এই যাদের নাম ম্যাপিং হয়নি তারা বিএলওর কাছে নিশ্চয়ই এতদিন জেনে গেছেন যে কার ম্যাপিং হয়নি। নোটিশ ছাড়তে ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে। নোটিশ
ছাড়া শুরু হয়ে গেছে, এবং যেটা খবর আছে ইলেকশন কমিশনেরই নিজের রিপোর্ট, সেটা হচ্ছে যে 26 তারিখ থেকে হিয়ারিং শুরু হবে, 26 বা 27 তারিখ থেকে, আর পারবে কি এটা চলবে। না, কিন্তু যে হ্যাঁ অবস্থায় মাইক্রো অবজারভাররা যতক্ষণ না ট্রেনিং করে ফিরে আসছেন তার আগে কি এটা করা সম্ভব? হ্যাঁ, এইখানে আসছি আমি। এইবার আমি যতদিন চাকরি করেছি বা যতদিন এই রোল রিভিশনের সঙ্গে যুক্ত ছিলাম, অনেক দিনই ছিলাম, প্রায় 30-32 বছর, তাতে আমি কোনোদিন দেখিনি যে মাইক্রো অবজারভারকে রোল রিভিশনের কোনো কাজে লাগানো হয়েছে। যদিও আইনে একটা প্রভিশন আছে, নেই তা নয়, 324-6 ধারাতে কনস্টিটিউশনের সেখানে বলা আছে, মাইক্রো অবজারভারের কথা বলা আছে। মাইক্রো অবজারভার এবার লাগাচ্ছে, জানি না কেন ইলেকশন কমিশন সবাইকে, কিন্তু সবার পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসাররা, মানে ইআরও 294টা ইআরও এবং প্রায় 3500 ইআরও যারা হিয়ারিং এতদিন করে এসছেন, তারা খুবই দক্ষ। বিডিও অফিসের স্টাফ, এসডিও অফিসের স্টাফ বা ডিএম অফিসের স্টাফ যারা আছেন, মানে এক্সটেনশন লেভেল অফিসাররা বা ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্ক, এসডিও র্যাঙ্কের অফিসাররা, তারা খুবই দক্ষ এবং এই কাজের সঙ্গে খুব ভালো করে যুক্ত এবং খুব ভালো কাজ করেন, এতদিন করে এসছেন। হয়তো এই বিগত 2025 সালের জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে তখনও করেছেন। জানি না ইলেকশন কমিশনের কি মাথায় ঢুকেছে যে এবার মাইক্রো অবজারভারকে, এবার আসিয়ে যে মাইক্রো অবজারভার ব্যাপারটা, মাইক্রো অবজারভার কাকে করা হচ্ছে? করা হচ্ছে জেনারেলি ব্যাংকের এমপ্লয়িকে, ব্যাংক থেকে এমপ্লয়ীদেরকে তুলে তাদেরকে মাইক্রো অবজারভার করা হবে। ব্যাংকের ক্যাশিয়ার, ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, ব্যাংকের যে অন্যান্য কাউন্টারে স্টাফরা বসে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই ধরনের লোককে বসা। রেলের লোকও আর তো এরকম সেন্ট্রাল করছে। গভর্নমেন্টের অন্যান্য দপ্তরের অফিস হতে পারে, কোনো কাস্টমের ইন্সপেক্টর আছে, হতে পারে সে রেলের কোনো দপ্তরে কাজ করে, হতে পারে সে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর আছে, এই ধরনের লোককে বসানো হবে। এইবার ভাবুন একটা জিনিস, মানে ইলেকশন কমিশনের এই তুগলকি কারবার, এটা পুরোপুরি তুগলকি কারবার। আইনে ঠিক আছে, কিন্তু এই ইলেকশন, এই যে মাইক্রো অবজারভার যেটা যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, তারা হয়তো ইলেকশনের সময় একটা মাইক্রো অবজারভারের ডিউটি করেছে বা একটা কাউন্টিং এর সময় করেছে, কোনোদিন রোল রিভিশনের যে পুরো আইডিয়াটা আছে, সেটা ইলেকট্রাল রেজিস্ট্রেশন যে রুলস রয়েছে 1961 সালের, সেইটা ভালো করে যদি না জানা হয়, তাহলে মাইক্রো অবজারভার বোধহয় শুধু হাঁ করে তাকানো ছাড়া বোধহয় কিছু করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের ট্রেনিং, ঠিকই আপনি পয়েন্ট আউট করেছেন যে এই মাইক্রো অবজারভার যাদেরকে অ্যাপয়েন্ট করা হবে হিয়ারিং এর সময়, তারা ওই 1 মাস ধরে বা 22-25 দিন যতদিন হিয়ারিং চলবে, তারা ওই ইআরওর সঙ্গে থাকবে হিয়ারিং এর সময়। তারা হয়তো একদিনের হাফ ডে একটা ট্রেনিং হবে তাদের। ট্রেনিংটা তো আর কোনো ইনস্টিটিউটে পাঠিয়ে 7 দিনের ট্রেনিং হবে না। কোনো একটা হলে বসিয়ে 100 জনকে বা 200 জন বসিয়ে একটা লোককে বক্তৃতা দিয়ে দেবে, কিছু কাগজপত্র দিয়ে দেবে, এবং তাকে আইন কানুন থেকে কিছুই জানে না, ওকে বেচারাকে একটা বিপদে ফেলা হচ্ছে যে ও গিয়ে ওখানে মাইক্রো অবজারভারের কাজ করবে এবং রিপোর্ট দেবে, ওকে একটা রিপোর্ট দিতে বলা হবে। এইটা হচ্ছে কি বলা যাবে, মানে দুর্ভাগ্য আমাদের যে ইলেকশন কমিশন এখন প্রতিটা ভোটারকে, প্রতিটা ইআরওকে, যারা সবাই কিন্তু রাজ্য সরকারি কর্মচারী, ইআরও সারা রাজ্য সরকারের কর্মচারী, এদেরকে অবিশ্বাস করছে, আর কিছু না, এটা অবিশ্বাসের ভয়ঙ্কর ভাবে অবিশ্বাস করছে। তো একটা অবিশ্বাসের বাতাবরণ যদি উভয় পক্ষের থাকে, তাহলে কাজটার কোয়ালিটি কি হবে, এবং কাজটার তারপরে ভোটারকে অবিশ্বাস করছে। ধরুন আমি উদাহরণ দিই, খুব ঘটা করে বলা হচ্ছে এবং মিডিয়াতেও বলা হচ্ছে যে 11 লক্ষ লোক এমন আছে যেখানে বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স 15 বছর। এটা 11 লক্ষ মোটামুটি এই সংখ্যা ইলেকশন কমিশন বলছে। এইবার এই যে বাবার সঙ্গে ছেলের বয়সের যে তফাৎ, এই বয়সটা কিন্তু এই নয়
যে ওই ভোটারটা জালি। তার কারণ হচ্ছে যে 2002 সালে যখন এই কাজটা হয়েছিল তখন ওই ভোটার লিস্টে প্রচুর ভুল ভ্রান্তি আছে, নামের বানান ভুল আছে, আমার নিজের নামের বানানই ভুল আছে, ঠিক আছে, আমি নিজেই ইলেকশন ডিউটি ওই কাজটা করতাম, কিন্তু আমার নিজের নামেরই বানান ভুল আছে, পরে আমি কারেকশন করিয়েছি, কিন্তু যখন 2002 পাবলিশ হয়েছিল তখন ভুল প্রিন্ট হয়েছিল। তার কারণ হচ্ছে, এটা ভালো করে ইতিহাসটা বুঝতে হবে যে 2002 সালে প্রথমবার এই ভোটার লিস্টটা ডিজিটাইজ হয়েছিল, মানে কম্পিউটার প্রিন্ট আউট নেওয়া হয়েছিল। কারা করেছিল এই কাজটা? একটা কোনো এজেন্সিকে, প্রাইভেট এজেন্সিকে কাজে লাগানো হয়েছিল। সেই প্রাইভেট এজেন্সি ডেলি রেটেড বেসিসে তখন যারা ওই ছোটখাটো কম্পিউটারের কাজ শিখেছিল তাদেরকে লাগানো হয়েছিল। তখন তো এত উন্নত মানের কম্পিউটারও হয়নি, আর এত না। উন্নত মানের ডেটা এন্ট্রি অপারেটরও ট্রেন্ড হয়নি। একদম। তো 23 বছর আগে এই বেকার ছেলেদেরকে কাজে লাগানো হয়েছিল। তারা যা পেরেছে একটা টাইপ ফাইপ করেছে, নাম লিখে দিয়েছে, একটা বাবার নাম আছে, একটা বয়স আছে। এবার ধরুন একটা লোক, গ্রামের লোকের কথা ভাবুন যেখানে ম্যাক্সিমাম ভোটার থাকে, যে ভোটার যারা, একটা লোক ফর্ম 6 ফিল আপ করেছিল বা তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিল কত বয়স, বললো ও আর কত হবে, লিখে দেন 21 বছর লিখে দেন। হ্যাঁ, বাবার ওই বয়স রকম। কত আছে, বলো ওই লিখে দেন না 37 বছর লিখে দেন। তো 37 লিখে দিয়েছে। তো 21 ছেলের বয়স আর 37 বাবার বয়স হয়ে গেল। বাবা, তখন হয়তো সে ভোট দিচ্ছে, কারণ 21ও ভোটারের এজ হচ্ছে, 21 তো ভোটিং এজ, ঠিক ঠিক 37ও ভোটিং এজ। কেউ একদম। ধরেনি, এতদিন এইসব দেখেনি। আজকের ডেটে ইলেকশন কমিশন যে ভুলগুলো 2002 সালে করে রেখেছিল, আজকে সব কটা কিন্তু ওটা বলছে যে ভোটারের গাড়ে চাপিয়ে দিচ্ছে, বলছে এই ভুলটা তোমাকে আমি অবিশ্বাস করছি। অথচ ভুলটা প্রচুর ইলেকশন কমিশনের আছে। আমি একটা উদাহরণ বলি, আরো কতগুলো প্রোগ্রামে বলি, এটা না বুঝলে লোকে বুঝতে পারবে না 2002 কি হয়েছিল। একজন অফিসার, আইএস অফিসার, রাজ্যের সব থেকে সিনিয়র মোস্ট আইএস অফিসার, তিনি নিজে চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন 2003-4 সালে। তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন। তিনি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, এখন রিটায়ার্ড আইএস। উনার নাম 2002 এর লিস্টে নেই, অথচ উনি জন্ম থেকে আজ অব্দি উনি গোটা জীবনটাই পশ্চিমবাংলায় কাটিয়েছেন, এবং 34-35 বছর গোটা আইএস এর চাকরি করেছেন ওয়েস্ট বেঙ্গলে। উনার নামই 2002 থেকে আউট আছে। উনি দুঃখ করেছেন যে আমার নামই আউট হয়ে গেল, আরে আমি সিও ছিলাম। আর একজনের নাম বলি, আমার সঙ্গেই কাজ করেছেন। 2002 সালে উনি একটা জেলার এডিএম ছিলেন, ইলেকশনটা দেখতেন, উনার নামই নেই 2002। তো 2002 প্রচুর ভুল ভ্রান্তি আছে, সেই ভুলটা কিন্তু ভোটার করেনি, কারণ ইলেকশন কমিশন যে ডেটা এন্ট্রিদেরকে দিয়ে করিয়েছিল তারা প্রচুর ভুল, বানান ভুল, এই ভুল ওই ভুল। যেরকম উদাহরণ দিয়ে বলি, মুসলিমদের শেখ লেখা হয়, শেখ লেখা হয়, আবার কেউ কেউ SHEIKH শেখ লেখে। তো ইলেকশন কমিশন বলছে না, এটা তোমার ম্যাচ করেনি, তোমার নাম ম্যাচ করছে না, তুমি হিয়ারিং এসো, এবার বোঝাও শেখ কেন আর SHEIKH কেন। আমার উদাহরণ দিয়ে বলি, আমার বাবার নাম, আমার সব ডকুমেন্টে শুধু আসগর আলী লেখা আছে, আমার ভাইদের ডকুমেন্টে আমার বাবার নাম মোহাম্মদ আসগর আলী লেখা আছে। ভাইরা মনে করেছে বাবার নামে একটা এমডি লাগিয়ে দিই, মুসলিমরা অনেকে এমডি লাগায়, অনেকে লাগায়, এটা উপাধি টাইপের, মানে শ্রী 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 লাগাবো কি লাগাবো না, বিরাট ব্যাপার, এটা ব্যাপার আছে। এখন নোটিশ পাবো বা আমার ভাই নোটিশ পাবে যে এ তো তোমার বাবার নাম তো এমডি নয়, মোহাম্মদ আসগর আলী তো নয়, আসগর আলী আছে শুধু। তো মানে কোনো না কোনো ওই ডেটা এন্ট্রি অপারেটর দেখেছে ও মুসলমান, আচ্ছা ঠিক আছে এমডি লাগিয়ে দিই, সব মুসলমানরা কি নাকি মোহাম্মদ নামের সামনে মোহাম্মদ লাগায়। তো এইরকম ভুল, এইসব 2002 এর কাণ্ড এগুলো ঘটেছে। এইগুলো তখনও তো ইলেকশন কমিশনই ছিল, এই আইনটাই ছিল, এই কাজটাই হয়েছিল। তো আজ ইলেকশন কমিশন এই সব
এইসব ভুল ভ্রান্তিগুলো, নামের বানান টাইপ ভুল, বয়স লেখা ভুল, এইগুলো ভোটারের ঘাড়ে চাপাচ্ছে আর বলছে তুমি হিয়ারিং এসো। এই করে করে 1,60,00,000 হবে। অথচ ডাকার কথা, যদি সত্যি ডাকার কথা, সেটা হচ্ছে 32 লাখ লোক, যারা ম্যাপিং করতে পারেনি। ওরা ঠিক আছে, ম্যাপিং, ওদেরকে এই ডাকবে। ম্যাপিং, এই ম্যাপিং ব্যাপারটা একটু যদি এক্সপ্লেন করতে। হ্যাঁ, ম্যাপিং ব্যাপারটা হচ্ছে, ধরুন আমি উদাহরণ দিই, আমার নাম আছে, আমি 2002-এ ভোটার ছিলাম, আমার নাম ছিল, তাহলে আমি ফর্মটা, এনুমেরেশন ফর্ম যে ফিল আপ করেছি, ওর 3টে অংশ ছিল। ওপরের অংশ আমার নিজের ডেটাগুলো সব দিয়েছি, আমার নাম, বাবার নাম, ভোটার কার্ড, আধার কার্ড, যা যা আছে সব দিয়েছি। যেহেতু আমার নিজের নাম ছিল 2002-এ, আমি নিচের অংশটাতে বাঁ দিকে নিজের সব ডেটাগুলো ফিল আপ করেছি। 2002-এ আমি কোথায় ভোটার ছিলাম, কত পার্ট নাম্বারে ছিলাম, কত সিরিয়াল নাম্বারে ছিলাম, আমার বাবার নাম কি ছিল। এইবার মজার ব্যাপার হচ্ছে, আমিও এক্সপেক্ট করছি যে আমি একটা হিয়ারিং নোটিশ পাবো। কেন বলে দিই, 2002 সালে আমার বাবার নামের সামনে একটা এক্সট্রা সারনেম লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? তখন সফটওয়্যারটা এত স্ট্রং ছিল না। ধরুন আপনি প্রসূন আচার্য, আপনার, এটা হিন্দুদের মধ্যে এরকমই হয় যে বাবার নাম আচার্যই থাকবে, এটা ধরে নেওয়া হয়। কিন্তু মুসলিমদের এরকম ম্যান্ডেটরি কিছু নেই। আমার নাম আবিদ হোসেন, বাবার নাম আসগার আলী, হতেই পারে মুসলিমদের হয় এটা। কিন্তু সফটওয়্যার এমন ছিল যে আমার হুসাইনটাকে তুলে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে আমার বাবার নামের সামনে। তাহলে আমার বাবা 2002-এ কি হয়ে গেল? আসগার আলী হোসেন হয়ে গেল। অথচ আমার বাবা হোসেন আদেও ছিল না। পরে আমি ওটা কারেকশন করিয়েছি। এবার যদি আমাকে নোটিশ দিয়ে বলে যে তোমার তো এখন বলছো যে তোমার বাবার নাম আসগার আলী, আর আগে 2002-এ তোমার বাবার নাম আসগার আলী হোসেন ছিল, তাহলে দুটো আলাদা লোক, এবার তুমি প্রমাণ করো যে একই সেম বাবা, তাহলে তো মহাবিপদ। কারণ 2002-এ আমি আদেও বলিনি যে আমার বাবার নাম আসগার আলী হোসেন আছে। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা ক্রিয়েট করা হয়েছিল 2002 সালে ইলেকশন কমিশনেরই কাজে, কেউ ইচ্ছে করে করেনি। তখন টেকনিক্যালি এত স্ট্রং ছিল না। বললাম না, ওই যে ডেটা এন্ট্রি অপারেটরের ছেলেগুলো এন্ট্রি করতো, তো কেউ বাংলা যুক্ত অক্ষর ঠিক করে লিখতে পারতো না, এই করতো না, নানা রকম সমস্যা। একদম। ঠিক আছে, একটা কথা বলুন, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, তো এবার লোকগুলোকে ডাকবে চিঠি দিয়ে, এবার তাদের কি প্রমাণ, কি তারা ডকুমেন্ট নিয়ে যাবে? তার তো ভোটার কার্ডে একরকম নাম বা আধার কার্ড, কি ডকুমেন্ট কিভাবে প্লেস করবে? এই হিয়ারিং এর ব্যাপারটা কিভাবে? হ্যাঁ, এখন যেটা 2025 সালে তো আশা করি সবাই কারেকশন করে নিয়েছে। 2025 সালটা ঠিকঠাক আছে, কিন্তু 2002-এ প্রচুর ভুল ছিল। বয়সের ভুল, নামের বানানের ভুল, সারনেমে ভুল, এই সারনেম সামনে না সারনেম পরে, প্রচুর ভুল ভ্রান্তি ছিল। এই যে আমি যেহেতু ওই ভুলটা কি 2025-এর সঙ্গে ম্যাচ করবে না। হ্যাঁ, ডকুমেন্ট কি নিয়ে যাবে? হ্যাঁ, এবার হচ্ছে যে 2000 এখন হিয়ারিং এ যে যখন যাচ্ছে, যাদেরকে নোটিশ দেবে তাদেরকে ওই 11টা ডকুমেন্ট যেটা ইলেকশন কমিশন প্রেসক্রাইব করেছে, 11টা ডকুমেন্ট আমি আবার রিপিট করে দিচ্ছি। আধার আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে, কেউ যদি চাকরি করে থাকে, রিটায়ার্ড লোক আছেন, তাহলে প্রতিটা রিটায়ার্ড লোকের একটা পেনশন পেমেন্ট অর্ডার হয়, পিপিও বলে ওটাকে। যেরকম আমি একটা রিটায়ার্ড লোক, আমার একটা পিপিও আছে, ওইখানে আমার নাম, আমার ডেট অফ রিটায়ারমেন্ট, আমার বয়স, আমার ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট সবই লেখা আছে ওখানে। তো আমি ওটা নিয়ে যেতে পারি, ওটা ইলেকশন কমিশন একটা ডকুমেন্ট হিসেবে ধরছে, কিন্তু ওটা ওদের জন্যই অ্যাপ্লিকেবল যারা চাকরি করে রিটায়ার করেছে। তাহলে সবার ক্ষেত্রে সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? হ্যাঁ, তাদের কাছে একটা পিপিও থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টই হোক আর রাজ্য সরকারি হোক। 2 নম্বর যে ডকুমেন্ট আছে, পাসপোর্ট বলেছে। পাসপোর্ট পশ্চিমবাংলাতে যা ফিগার আছে, মোটামুটি 8 থেকে 10% লোকের কাছে পাসপোর্ট রয়েছে। তার বেশি লোকের প্রয়োজন নেই, সে বাইরে যেতে যায়নি, যাওয়ার প্রয়োজনে তা বোধ করেনি, সেই জন্য তার পাসপোর্ট বানায়নি। তাহলে যার কাছে পাসপোর্ট আছে সে পাসপোর্ট নিয়ে যাবে। পাসপোর্টে সবই থাকে, নিজের নাম থাকে, বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, প্লেস অফ বার্থ থাকে, ডেট অফ বার্থ থাকে, অ্যাড্রেস থাকে, সবই থাকে, একটা ডকুমেন্ট ওটা। 3 নম্বর যেটা বলেছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট।
ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কিভাবে যে স্বাধীন সিটিজেনশিপের প্রমাণ আমি বুঝতে পারি না। নেপালের ছেলে তো এসে পশ্চিমবাংলায় পরীক্ষা দিতেই পারে, পড়াশোনাতে তো বাধা কোথাও নেই, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে তো তার কাছেও তো একটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট থাকবে। ওখানে কোথাও তো লেখা নেই যে ও ইন্ডিয়ান। ওখানে কি কি থাকে? নাম, বাবার নাম, আজকাল মায়ের নাম দেওয়া হয়, ডেট অফ বার্থ, কোন স্কুল থেকে পাস করেছে আর কোন ইয়ারে পাস করেছে, বাস এইটুকুই লেখা থাকে। যাই হোক, বলেছে তাহলে ওটা নিয়ে যেতে পারে। 4 নম্বর, যারা SC ST OBC আছেন তাদের সার্টিফিকেট, ওইখানেও কোথাও, ওখানে কি বলা আছে, নাম, বাবার নাম, প্লেস অফ বার্থ, কাস্ট, এইগুলোই থাকে, অ্যাড্রেস, ওটা নিয়ে যেতে বলেছে। তারপর বলেছে যারা ট্রাইবালরা আছেন, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, জলপাইগুড়ি, ফরেস্ট রাইট অ্যাক্টে জমির পাট্টা দেওয়া হয়েছিল। জমির পাট্টা 2005-এর যে ফরেস্ট রাইট অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে SDO কম্পিটেন্ট অথরিটি সে পাট্টা দিয়েছে, যাদের কাছে ওই পাট্টা থাকবে সে ট্রাইবালরাই নিয়ে যেতে পারে, ওটা শুধু ট্রাইবালদের জন্য অ্যাপ্লিকেবল, ফরেস্ট রাইট অ্যাক্টে পাট্টা। তারপর বলেছে অন্য কোনো ব্যাংকের পাসবুক, পোস্ট অফিসের পাসবুক বা অন্যান্য কিছু, কিন্তু এই ডকুমেন্টটা হতে হবে 1 জুলাই 1987 সালের আগের। তার মানে বাবার হতে পারে, দাদুর হতে পারে। ধরুন একটা ভোটার যার বয়স এখন 25 বছর বা 26 বছর, এখন যদি 26 বছর, আমার বাবারই নেই, কিন্তু 87 সাল মানে যে কত বছর আগে, বলুন তো, প্রায় 40 বছর আগে কেউ রেখেছে। ঠিক, এটাকে আবার 11টার মধ্যে রেখেছে। এছাড়া যদি গভর্নমেন্টের কম্পিটেন্ট অথরিটি যদি কোনো সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে হতে পারে। আর একটা বলেছে বার্থ সার্টিফিকেট, তো বার্থ সার্টিফিকেট তো সব ইয়াং লোকেদের থাকবে, বয়স্ক লোকেদের থাকবে না। তার কারণ হচ্ছে বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি হয়েছে 1989 সাল থেকে, 1989 থেকে। এখনো অনেক লোক আছে যার অনেক বাচ্চারা আছে বার্থ সার্টিফিকেট নেই, যদিও ম্যাক্সিমাম আছে। তাহলে বার্থ সার্টিফিকেট একটা ডকুমেন্ট। তো এই ধরনের 11টা ডকুমেন্ট। আধার যেটা বলেছে আধার ইজ এ document for identification, address proof, etc. not a citizen proof. তার মানে আমি শুধু আধারটা নিয়ে গেলে অ্যাকসেপ্টেড নয়, আমাকে আধারের সঙ্গে আর একটা ডকুমেন্ট কোনো একটা নিয়ে গিয়ে স্যাটিসফাই করতে হবে, ইয়ারওকে ইয়ারওকে। আধারটা নট এ ডকুমেন্ট ফর সিটিজেনশিপ। যদিও সুপ্রিম কোর্টে জানি আমরা যে সুপ্রিম কোর্টের প্রেসারে আধারটা ইনক্লুড করেছে ইলেকশন কমিশন। তবে এই 11টা ডকুমেন্টের মধ্যে যে ডকুমেন্টগুলো 6টা 7টা ডকুমেন্ট এমন আছে যেগুলো কিন্তু কোনোদিন সিটিজেনশিপ ডাইরেক্টলি প্রমাণ করে না। কেন যে রেখেছে এটা ইলেকশন কমিশনই বলতে পারবে, কিন্তু বলেছে। এখন আমার অনুরোধ ভোটারদের কাছে, হ্যাঁ, এই ডকুমেন্ট নিয়ে গেলেই যে এরা সন্তুষ্ট হবে তাও তো নাও হতে পারে। বাবার সাথে ছেলের বয়স ম্যাচ করছে না, বাবার ডকুমেন্ট দেখাতে পারলো না, নাম কেটে গেল, আবার এই খসড়া তালিকায় নাম উঠেছে, তোমার নাম কেটে দেওয়া হলো, এরকম তো হওয়ার বড় সম্ভাবনা আছে। হ্যাঁ, এরকম হওয়ার বড় সম্ভাবনা আছে। এখন কি হচ্ছে, যেটা সব থেকে মারাত্মক যে ব্যাপারটা হচ্ছে, এতদিন যে আমরা কাজ করেছি টোটাল ওনার্সটা ছিল ইলেকশন কমিশনের ওপরে, এখন পুরো ওনার্সটা দিয়ে দিয়েছে ভোটারের ওপরে। তুমি প্রমাণ করো যে তোমার সব ঠিক আছে, নামের বানান ঠিক আছে, তোমার এইটা ঠিক আছে, তোমার বয়স ঠিক আছে, তোমার বাবার সঙ্গে তোমার বয়সের ডিফারেন্স 22 বছর বা 24 বছর মিনিমাম আছে, বা 50-এর ঊর্ধ্বে নেই। মানে এটাও আবার বলেছে যে বাবার আর ছেলের বয়সের ডিফারেন্স যদি 50-এর ঊর্ধ্বে হয়ে যায়, সেটাকে বলেছে একটা টার্ম দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি কিভাবে লজিক যে হবে যে 51 বছরের লোক বাবা হতে পারে না, এটা আমি জানি না। ইলেকশন কমিশন এখন নিজেকে বায়োলজিস্ট আবার বাবা হতে পারে না, এটা কখনো হয়? মানে কিন্তু তাই তো মনে করছে যে যদি বাবার আর ছেলের এজ ডিফারেন্স যদি 50 বা বেশি হয়, তাহলে তাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কোন লজিকে বলে যে 50 বছর পর কেউ বাবা হতে পারে না, আমি বুঝতে পারি না কোন বায়োলজি বলে এটা। নাম্বার আরেকটা কি বলে, হ্যাঁ আমি স্যার একটা থামাই, তার আসলে আমরা যে আলোচনা করছিলাম এর আগে একটা পরপর সিরিজ করেছিলাম ষড়যন্ত্রী কমিশন,
কিন্তু দেখা যাচ্ছে যে লোকের নাম বাদ দেওয়ার জন্য পুরো বসে রয়েছে। মানে খসড়া ভোটার তালিকায় নাম দেখে লোকে যতটা খুশি হলো, এরপর ফাইনাল ভোটার লিস্টে তার বহু লোক বাদ চলে যেতে পারে। এবং যেটা শুভেন্দু অধিকারী বা বিজেপি লিডারশিপ বারবার বলছিল 1 কোটির নাম বাদ যাবে, 1 কোটির নাম বাদ যাবে, সংখ্যাটি প্রায় তার কাছেই চলে গেল। এইরকম কি কোনো সম্ভাবনা আছে? আমার আমার তো আপনার কথার সূত্র ধরেই আমি আর একটু এগিয়ে বলি যে একটা ন্যারেটিভ তো শুরু হয়েছিল যে 1 কোটি বা কেউ 1,20,00,000 বলেছিলেন। তো রোহিঙ্গা। তখন একটা টার্ম ইউজ করেছিলেন যে 1,20,00,000 বা 1 কোটি বাংলাদেশি ঘুষপেঠিয়া আর কি বলে রোহিঙ্গিয়া নাকি গোটা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যেহেতু এখন বাংলাদেশি ঘুষপেঠিয়া আর পাওয়া যাচ্ছে না, আর এখন দেখা গেল যে মতুয়া ভাই বোনদেরকে কিন্তু বেশি বিপদে ফেলা হলো এই এসআইআর এর মাধ্যমে। তাদেরকে তো আমি পরিষ্কার বলছি, ইলেকশন কমিশন হোক বা কেন্দ্রীয় সরকার হোক বা যারা এখানকার নেতৃত্ব যারা বলেছিলেন 2019 সালে, তারা পরিষ্কার প্রতারণা করেছে তাদের সাথে। আজকে ডেটে লোকজন যারা এসে এখানে জন্মেছে, হয়তো 25 বছর 30 বছর থাকছে, হয়তো 4 বার বা 6 বার ভোট দিয়েছে, তাদের ভোটে এমপি এমএলএ হয়েছে, তাদের ভোটে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, আজকে তাকে বেনাগরিক করা হচ্ছে এবং তাকে বিপদে ফেলা হয়েছে। আর যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল যে প্রচুর মুসলমানরা নাকি ম্যাপিং করাতে যাবে, করতে পারবে না, তো 3টে মুসলিম অধ্যুষিত যে জেলা রয়েছে মুর্শিদাবাদ, মালদা আর উত্তর দিনাজপুর, সেইখানে ম্যাক্সিমাম 3% ম্যাপিং হয়নি উত্তর দিনাজপুরে, 2% মুর্শিদাবাদে হয়নি, আর 1.8% মালদায় হয়নি। কিন্তু গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, রানাঘাট, এইগুলোতে 14%, 15%, 16% ভোটারদের ম্যাপিং হয়নি। হবে না তো কি করে হবে? তাদেরকে প্রতিশ্রুতি 2019 সালে দেওয়া হয়েছিল যে সিএ আইনে তাদেরকে অটোমেটিক সিটিজেনশিপ দেওয়া হবে, এই প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল। আজকে সেই প্রতিশ্রুতি নেই। আরো বড় প্রতারণা হয়েছে যে তাদেরকে ভুল বুঝিয়ে প্রায়, আমি যা শুনেছি, আমার কাছে এক্সাক্ট তথ্য নেই, 8 লক্ষ মতুয়াদেরকে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে সিএ আইনে। মানে না, 1050 বোধ হয়, 40 থেকে 50, কেউ এক্সাক্ট ফিগার বলতে পারছে না। আমি বলতে পারছে নানাভাবে না। জেনেছি প্রায় 50,000 বলছে করেছে। যাই হোক, যে 50,000ই যদি হয়, আমি 50টা লোকই যদি ধরে নিই, তাহলেও এই 50,000 লোককে তো ডিক্লারেশন দিতে হয়েছে যে আমি ভারত বাংলাদেশের নাগরিক, আমি অমুক থানায় থাকতাম, অমুক জেলায় থাকতাম, অমুক ডেটে এসছি। আর সুপ্রিম কোর্ট কদিন আগেই বলে দিয়েছে আগে নাগরিক হতে হবে, পরে ভোটার হতে হবে। তাহলে এই 50,000 হোক, 60,000 হোক, 8 লাখ হোক, 2 লাখ হোক, 5টা লোকই হোক, প্রথমেই তার নামটা কেটে দেওয়া হচ্ছে। কারণ সে এখন তো নাগরিক সার্টিফিকেট পায়নি, তার অ্যাপ্লিকেশন তো প্রসেসই হয়নি, আর প্রসেস তো 1 মাসে হবে না। তো এই এবার আমার একটা প্রশ্ন যেটা মানুষও জানতে, তার মানে 30 লাখ প্লাস লোক এই ম্যাপিং যাদের হয়নি বলছে, 30 লাখ লোক তার মানে ডাক পাচ্ছেই, মানে এই 30 লাখ সুনিশ্চিত ডাক পাচ্ছে। এই 30 না, ওটা বোধহয় 30 তো বলছে, ওটা বোধহয় 32 লাখ সামথিং হয়েছে 32 লাখ সুনিশ্চিত ভাবে, 32 লাখ লোককে আবার নতুন করে 32 লাখ লোক তো পরীক্ষায় বসতে হবে, অবশ্যই ডাক পাচ্ছে, মানে পরীক্ষায় বসতে অবশ্যই হবে ডাক যে তুমি সিটিজেন কিনা। এক, এরপর হ্যাঁ, ধরুন বাদ বাকি যে 1,63,00,000-এর মধ্যে 32 বাদ দিলেও পড়ে থাকে 1,30,00,000। আমি যদি 1 কোটিও বাদ দিই, তার মানে আরো 30 লাখ লোককে পরীক্ষায় বসতে হবে যে তোমার সব কাগজপত্র ঠিক আছে কিনা। তো হিউজ, মানে 60-70 লোকের কাছে যদি নোটিশ যায়, এই 60-70 লোককে যদি সব ডকুমেন্ট জমা দিতে হয়, এটা কখনো 15 দিনের মধ্যে হয় নাকি? এটা তো ম্যাসিভ কাজ। ওই মাইক্রো অবজারভারি ফিট করুক, এই করুক, কি মানে 15-20 দিন হাতে যেভাবে করেছে, যে জানুয়ারি মাসের 14 তারিখের মধ্যে আমরা ব্যাপারটা করে ফেলবো, দিয়ে ফেব্রুয়ারি মাসের 14 তারিখের মধ্যে ডিক্লেয়ার করবো। এ তো এন্ড অফ ডিসেম্বর হয়েই যাচ্ছে, নোটিশ দিয়ে 7 দিন ওয়েট করতে হবে। এই 60-70 লাখ লোকের কাগজ ভেরিফাই করে ফাইনাল করা, ইজ ইট পসিবল আবিদা? আমি আমার যা মনে হচ্ছে এই পুরো কাজটাই ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে করছে। আমি তার লজিক বলে দিই, কারণ বলি। 1 নম্বর হচ্ছে 16 তারিখে ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে, 16 তারিখ রাত্রে সকালবেলা ড্রাফট লিস্ট পাবলিশ করেছে। যখন ড্রাফট লিস্ট তৈরি করছিল 11 তারিখ থেকে 16 তারিখের মধ্যে, তখন তো জানে যে কত লোককে আমাকে ডাকতে হবে। তাহলে নোটিশটা 16 তারিখে 17 তারিখ থেকে দিয়ে
20 তারিখ থেকে হিয়ারিং শুরু করলো না কেন? হিয়ারিং শুরু করছে এখন বলছে 26 তারিখ থেকে। 26 আমার তারিখ হবে সন্দেহ না, আছে 26 তারিখে হবে কি হবে না, হবে না, আমার 28 সন্দেহ তারিখ আছে। তারপরে তো সরকারি ছুটি পড়ে যাবে, ডিসেম্বর মাসের ঠিক, উইকেন্ড, এক- ইয়ার্স একদম ঠিক, এন্ডিং এ লোক একদম বেড়াতে চলে যায়, থাকে না। সরকারি কর্মচারীদের যে কটা ক্যাজুয়াল লিভ পড়ে থাকে, ওই 4 দিন ধরুন কোনো কাজই হবে না। 26 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ মুডে চলে যায় মা। একদম ঠিক বলেছেন প্রসন্নবাবু, যে এই ইয়ার এন্ডে কেউ ছুটি প্ল্যান করে রেখেছে, কেউ ছুটি নিয়ে নিয়েছে, কেউ অলরেডি হয়তো দেখবেন হিমাচল প্রদেশ সিমলা পৌঁছে গেছে, মাইক্রো অবজারভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইগুলো, এই প্ল্যানিং গুলো, এই যে মাইক্রো অবজারভার লাগাবে, ইলেকশন কমিশন যদি প্ল্যান করে থাকতো আগে, তাহলে আগে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়ার কথা ছিল, ডেটগুলো তো তার কাছে জানা ছিল, এবং একদম তার ট্রেনিং ফ্রেনিং দিয়ে, যেরকম ইলেকশন করি আমরা, ইলেকশনের একদম সময় একদম 1 মাস 2 মাস আগে থেকে সব ট্রেনিং হ্যাঁ ফ্রেনিং হয়ে যায়। হ্যাঁ এই যে এখন নিজার্ক রিয়াকশন এগুলোকে বলে, মানে দেখলো যে এখন নামগুলো কাটা যায়নি, 58 লক্ষ মাত্র কেটেছে শুধু ডেট শিফটেড ভোটার, 1 কোটি বা 1 কোটি 20 লক্ষ টার্গেট ফিল আপ হচ্ছে না, তো মাইক্রো অবজারভার লাগাও। তো মাইক্রো অবজারভার লাগাবে, মাইক্রো অবজারভারের এখন তো সবাইকে অ্যাপয়েন্টমেন্ট পৌঁছাতে হবে, সবাইকে ট্রেনিং দিতে হবে। এবার ভাবুন এই পিরিয়ডে তাহলে ব্যাংকের যদি সব স্টাফকে তুলে নেওয়া হয়, তাহলে ব্যাংকের কাজকর্ম বন্ধ হলো, এটাও ঘটবে। একদম এরপরে এই মাইক্রো অবজারভাররা আগে কোনোদিন এই কাজ করেনি, কোনোদিনই করেনি, তার অভিজ্ঞতা নেই, তাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা কেউ একটা লেকচার দিয়ে দেবে, কোনো একটা হ্যান্ডবুক দিয়ে দেবে, কোনো একটা প্রিন্ট আউট দিয়ে দেবে, বলবে যাও তুমি পড়ো আর ধড়াধড় নাম কাটো। তারপরে মানে এই মানে জিনিসটা কি হচ্ছে, কোনো এক্সপ্লেনেশন। আচ্ছা, অনেক বিএলওর সাথে আমি কথা বলেছি, তারা বলছে এখনো বিএলও যে অ্যাপটা আছে সেটাই এখনো রেডি হয়নি, মানে এই যে হিয়ারিং এর যে অ্যাপ হবে, বা এইআরও বা ইআরও কে তো একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, ওদেরকে ডকুমেন্ট আপলোড করতে হ্যাঁ বলা হচ্ছে। হ্যাঁ আমি ধরুন হিয়ারিং এ গেলাম, আমি 2টো ডকুমেন্ট দিয়ে এসেছি, ওই ডকুমেন্ট ইআরও কে আপলোড করতে হবে, ঠিক আছে? ইআরও নেট বলে একটা অ্যাপ হবে, সেই অ্যাপ এখনো তৈরি হয়নি, গতকাল রাত অবধি তৈরি হয়নি। এবার এবার এরপরে সুব্রত গুপ্ত যে বলছে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যে পিএমওতে চাকরি করতে বাঙালি হতে পারেন ঠিকই, কিন্তু দক্ষ অফিসারও হতে পারেন, তাকে একেবারে মানে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিজেপির ঘনিষ্ঠ সেদিক থেকে দেখতে গেলে আমলা, তাকে পাঠিয়ে দেওয়া হয়, যেমন তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, যে কারোর নাম বাদ যাবে না, চিন্তা করার কোনো এর কারণ নেই, আবার বলছেন এত লক্ষ পাঠাবো। এ তো গোটা ব্যাপারটা একটা অদ্ভুত লাগছে আমার, যে যদি ভারতের সে নাগরিক হয়, বিহারে মাত্র 3,60,000 লোকের ফাইনালি বাদ গেছিল বা ডাকা হয়েছিল, তাদের নোটিশ সার্ভ করা হয়েছিল, আর এখানে যদি নোটিশ সার্ভ করা হয় 60 লক্ষ লোককে, এ তো হিউজ, মানে ভাবা যায় না। অথচ নাম কাটা গেছে কম, দেখুন উত্তরপ্রদেশে প্রায় 4 কোটি মানুষের নাম কাটা গেছে, এবং যেটা নিয়ে যোগী আদিত্যনাথ চিৎকার করছেন যে বিজেপির লোকেদের নাম কেটেছে। এখানে কিন্তু অত নাম কাটা যায়নি, এখানে পার্সেন্টেজ নাম কাটার গুজরাট, রাজস্থান, যেখানে উত্তরপ্রদেশ, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে নাম কাটার পার্সেন্টেজ হিউজ রাদার দ্যান ওয়েস্ট ঠিক বেঙ্গল। ঠিক একদম নামটা কাটা একদম গেল না। এইবার ঘুর পথে ওই 1,30,00,000 লোককে, এই 60 লাখ লোককে একটা চরম হেনস্থার মুখে পড়ার একটা জায়গায় কিন্তু এনে দিচ্ছেন, আপনার মনে হয়? এইটা ঠিক, এটা ঠিক ডিমনিটাইজেশনের মতন হয়েছে। ডিমনিটাইজেশনে কতগুলো জালি টাকা, যেটা আহ, স্বাধীনতা আমল থেকে কিছু জালি টাকা বাজারে ঘুরে বেড়ায়, আমরা সবাই জানি। তো ওই কতগুলো কয়েক লক্ষ বা কয়েক কোটি জালি টাকা খোঁজার জন্য গোটা ভারতবর্ষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক লোককে চোর সাজিয়ে দেওয়া হয়েছিল, এভাবে ইমপ্রেশন দেওয়া হয়েছিল যে সবাই নাকি চোর। তো এইখানেও তাই করা হচ্ছে, এখানেও ইলেকশন কমিশন করছে। ইলেকশন কমিশনের মতন কনস্টিটিউশনাল বডি, তারা এই ট্র্যাপে পড়ে দেখলো যে 58 লক্ষ মাত্র নাম কেটেছে, সেটাও আবার সব ডেট শিফটেড ভোটার আছে। তো এবার কি করো, হিয়ারিং এ ডাকো আর ওইখানে কাটো। হিয়ারিং কাকে ডাকো? যার নাম ড্রাফট লিস্টে ঢুকে গেছে, মানে তার সম্বন্ধে স্যাটিসফাইড হয়ে তো ড্রাফট লিস্টে ঢুকেছে। হ্যাঁ, সেটাই তো ঘটনা।
তো তাকে আবার ডাকবে এবং তাকে বলবে তোমার নামের এই বানানের পাশে HU হুসেন কেন, HO নয় কেন? কারণ 2002 সালে আমার HO ছিল মানে কেউ করে দিয়েছিল। আবার 2025 সালের HU আছে আমার, তাহলে বলবে এই HO আর HU ওয়ালা লোকটা তো আলাদা। তাহলে এবার আমাকে প্রমাণ করতে হবে যে 2002 যে আমি HO ছিলাম, HOSSAIN, আর 2025 যে HUSSAIN আছি, আমি একই লোক। তার মানে ভাবুন তার কি। মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা তো দীর্ঘ আলোচনা চলছে প্রায় শেষ লগ্নে। তার মানে কি আবার নতুন করে, মানে একবার তো SIR এর ড্রাফট লিস্টের জন্য লোকে পাগল হয়ে গেছিল, বাড়ি বাড়ি, রাস্তায় রাস্তায়, মহিলারা, বৃদ্ধ মানুষ, আদিবাসী, দলিত, মুসলিম, এবং একটা ন্যারেটিভ ঘুরে ঘুরে চালানো হচ্ছিল একটা দলের পক্ষ থেকে যে 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশ। সেটা যখন মানুষটা ফেটে গেল, তখন নতুন করে যে এই যে প্রক্রিয়া, তাতে অ্যাকচুয়ালি কি আপনার আশঙ্কা যে আরো আবার দেখা যাবে এরকম প্রায় 50 লাখ লোক বাদ চলে গেল? একদম নাকি পুরো একদম 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 ওই চেষ্টাই চলছে। যে যতই বলুক যে কোনো জেনুইন ভোটারের নাম বাদ যাবে না, এবার জেনুইনের ডেফিনেশন কেউ বলতে পারছে না। যারা অবজারভার হয়ে এসছেন, যিনি স্টেট অবজারভার আছেন, আমি ওনাকে 30 বছর ধরে চিনি, খুব দক্ষ অফিসার, খুব ভালো অফিসার, ইলেকশনে একদম মাস্টার লোক, সবকিছু ঠিক আছে, কিন্তু ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশন তাকে পাঠিয়েছে এটা দিয়ে। তো এই যে মানে কি বলবো, যে এখন যে ওনাস, ওই যে বললাম, আমাকে এবার গিয়ে প্রমাণ করে আসতে হবে যে আমি 2002 HO কেন লিখতাম আর 2025 HU কেন লিখছি। আমার 2002 আমি আদেও HO লিখিনি। আমার শেষ সেটা ওই প্রশ্ন এর, হ্যাঁ আমার শেষ প্রশ্ন হ্যাঁ আপনাকে। এর আগে আপনি বারবার বলেছিলেন একাধিকবার আমাদের এই চ্যানেলে যে চিন্তার কিছু নেই, আপনি সমস্ত ডকুমেন্ট গুলো BLOর কাছে আপডেট করুন, আপনার নাম থাকবে। এবং সত্যি মানুষ মোরাললেস ওভারঅল পিপল আর স্যাটিসফাইড যে হ্যাঁ আমার নাম আছে, আই এম হ্যাপি। আপনি কি আবার বলছেন যে চিন্তা নেই? এই আশ্বাস বাণী কি আপনি দিতে পারছেন? দেখুন, এখন যে প্রক্রিয়া যে ইলেকশন কমিশন 16 তারিখের পর শুরু করেছে, মানে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর, হ্যাঁ, তাতে আমি খুব চিন্তিত যে এখন লোকজনের সঙ্গে কিভাবে ওই যে হিয়ারিং এ যখন ডাকা হচ্ছে, তাকে কিভাবে প্রশ্ন করা হবে, কি কি কোয়েশ্চেন করা হবে, কি কি কাগজ দিতে বলা হবে, এবং বলছে সব ভিডিওগ্রাফি হবে, হ্যাঁ, তারপর আপনার মাইক্রো অবজারভার থাকবে, তারপরে বুঝতে পারছেন একটা আতঙ্কের তিনটে, পরিবেশ, একটা যেন আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হবে। একটা থানার মধ্যে ঢুকিয়ে যেরকম জেরা করে, ইট ইজ লাইক দ্যাট। এক্স্যাক্টলি, যে একটা মনে হচ্ছে ওই ভোটারটা ভোটের লিস্টে নাম তুলতে গিয়ে বা তুলতে চাইছে, সে একটা খুব বড় ক্রাইম করছে। ইয়েস, মনে হচ্ছে না যে সে খুব একটা একদম বড় ক্রাইম করছে? একদম। আমার প্রশ্নটা ঠিক ওই যায়। এবং এটা ভাবতে হবে যে গ্রামের মানুষটা বা যে মেড সার্ভেন্ট আমার বাড়িতে কাজ করে, বা তার পরিবারের লোক, বা যে ঝুপড়িতে থাকে রাস্তার ধারে, ভাবুন ও এই সব ডকুমেন্ট কোথায়, কি হিয়ারিং কোথায় হচ্ছে, কে ইআরও, কে বিএলও, ও কিছুই কি জানে না। আদেও এসব বোঝে, আদেও জানেও? ঠিক। হ্যাঁ, ইলেকশন কমিশনের কাজ কি? ইলেকশন কমিশন গোটা 7,08,00,000 মানুষকে এই মুহূর্তে পশ্চিমবাংলাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। কেউ নিশ্চিত নয়, মানে আমার মতন লোক যে সব আইন কানুন জানে, আমিও নিশ্চিত নই যে আমার নামটা ঠিকঠাক আছে, আমি হিয়ারিং নোটিশ পাবো না, আমিও নিশ্চিত নই। আবির সাহেব, মানে একদম শেষ করতেই হবে আমাদের এই দীর্ঘ হ্যাঁ, আলোচনা। আমার মনে হয় এই পরে খসড়া তালিকায় যখন এই রিভিশন প্রক্রিয়া আবার চলবে, আরেকবার আপনাকে সঙ্গে পাবো। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছিলেন, তাদের ধন্যবাদ জানাই। আবির সাহেব, আপনাকেও ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো ধন্যবাদ, থাকবেন। সবাইকে ধন্যবাদ।